নমস্কার। আজকের আলোচনায় আমরা সোজা চলে যাচ্ছি ক্লাস 6-এর সমাজবিজ্ঞান বই এক্সপ্লোরিং সোসাইটি ইন্ডিয়া অ্যান্ড বিয়ন্ডের দ্বিতীয় অধ্যায়। চ্যাপ্টারটার নাম হল মহাসাগর ও মহাদেশ। তো এই অধ্যায়টা নিয়ে আজকে আমরা একটু খুঁটিয়ে দেখব। আমাদের লক্ষ্যটা কি? লক্ষ্য হলো এই যে পৃথিবীতে এত জল, এত স্থল, এই মহাসাগর, মহাদেশ এগুলো নিয়ে বইতে যা বলা হয়েছে তার মানেটা সহজে বোঝা। শুধু তথ্য না, এদের গুরুত্বটা কোথায় সেটাও একটু ধরার চেষ্টা করব। অধ্যায়ের শুরুতেই না জুলস ভার্নের একটা দারুণ কথা আছে। উনি বলছেন মহাসাগরই সব। এটা পৃথিবীর 7/10 জুড়ে বিস্তৃত। মানে প্রকৃতির বিশাল ভাণ্ডার আর কি। ভাবলেই কেমন লাগে, তাই না? হ্যাঁ, এই বিশাল জলরাশি ছাড়া তো পৃথিবী ভাবাই যায় না। ঠিক। আর এই চ্যাপ্টারে কিছু বেশ জরুরি প্রশ্ন তোলা হয়েছে। যেমন এই মহাসাগর, মহাদেশ এগুলো ঠিক কি, কোথায় আছে, নামগুলো কি? আর সবচেয়ে বড় প্রশ্ন, পৃথিবীতে মানে আমাদের জীবনে এদের ভূমিকাটা কেমন? চলুন এগুলো ধরেই এগোই। আচ্ছা, পৃথিবী বলতেই আমাদের চোখে মানে কোন ছবিটা ভাসে? ওই যে নভোচারীরা বলেন নীল গ্রহ, তাই না? হ্যাঁ হ্যাঁ, আর বইয়ের হিসেবও তো তাই বলছে। প্রায় 3 ভাগ জল আর মাত্র 1 ভাগ স্থল। মহাকাশ থেকে দেখলে নাকি পুরো নীল। একদম। এই যে বিশাল একটানা জলভাগ, হ্যাঁ, এটা কি আমরা বলছি মহাসাগর। আর ওই বিরাট বিরাট শুকনো ডাঙার অংশগুলো, সেগুলো হলো মহাদেশ। এগুলো কিন্তু শুধু ম্যাপের ছবি না, এগুলোর অবস্থান মানে কোনটা কোথায় আছে তার উপরেই কিন্তু নির্ভর করে আবহাওয়া কেমন হবে, কোথায় কি গাছপালা জন্মাবে বা কোন প্রাণী থাকবে। প্রসঙ্গত, ওই যে আমাদের নৌবাহিনীর মূলমন্ত্র আছে না, সংনবরুণ। ও হ্যাঁ, বরুণ দেবতা, জলের দেবতা। ঠিক, বরুণ হলেন জলের বৈদিক দেবতা। এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। মানে সেই প্রাচীনকাল থেকে মানুষ মহাসাগরকে কতটা গুরুত্ব দিয়েছে, কতটা নির্ভর করেছে, এটা তারই একটা চিহ্ন। বাহ, দারুণ একটা সংযোগ তো। আচ্ছা, এবার যদি একটু জল আর স্থলের ভাগাভাগিটা দেখি, বইয়ের ছবি 2.2-এ যেমন আছে, উত্তর আর দক্ষিণ গোলার্ধের ছবিটা বেশ অন্যরকম। হ্যাঁ হ্যাঁ, উত্তরে যেন ডাঙা বেশি আর দক্ষিণে শুধুই জল মনে হচ্ছে। এই যে তফাতটা, এর কি কোনো বিশেষ কারণ আছে বা কোনো প্রভাব? হ্যাঁ, এটাতে ইবির গঠন প্রক্রিয়ার জন্যই হয়েছে। উত্তর গোলার্ধকে এজন্যেই তো স্থল গোলার্ধ বলে, আর দক্ষিণ গোলার্ধকে বলে জলগোলার্ধ। তবে এর থেকেও জরুরি ব্যাপার হলো এই যে এত জল, মানে আমরা যে আলাদা আলাদা মহাসাগর বলছি, প্রশান্ত, আটলান্টিক, এগুলো আসলে একটাই বিশাল মানে কানেক্টেড জলের ভাণ্ডার। ও আচ্ছা, তার মানে ম্যাপে যে ভাগগুলো দেখি ওগুলো আমাদের বোঝার সুবিধার জন্য। একদম। প্রকৃতিতে তো আর দেয়াল দেয়া নেই। এই যে সব জল একসঙ্গে জুড়ে আছে, এটাই কিন্তু সমুদ্রের ভেতরের জীবন আর পৃথিবীর জলবায়ুর জন্য খুব গুরুত্বপূর্ণ। অবশ্য মহাসাগরের চেয়ে ছোট জলভাগও আছে, যেমন সাগর, উপসাগর, খাঁড়ি এগুলো। তার মানে আটলান্টিকের জল গোড়াতে গোড়াতে হয়তো প্রশান্ত মহাসাগরে চলে যেতে পারে। দারুণ তো। হ্যাঁ, ঠিক তাই। আচ্ছা, তাহলে এবার এই মহাসাগরগুলোর নামগুলো একটু জেনে নিই। বইয়ের ছবি 2.3 অনুযায়ী আমরা মেইনলি 5টা মহাসাগরের কথা জানতে পারছি। প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, দক্ষিণ বা অ্যান্টার্কটিক মহাসাগর আর সবশেষে সুমেরু বা আর্কটিক মহাসাগর। ঠিক। আকারের দিক থেকেও তো একটা ক্রম আছে, তাই না? প্রশান্ত মহাসাগর সবচেয়ে বড়। হ্যাঁ, ওটাই বৃহত্তম। আর সুমেরু মহাসাগর সবচেয়ে ছোট। ঠিক, এই 5টিই প্রধান। আর এই বিশাল জলরাশির ভেতরে যে কত রকমের প্রাণী ওর উদ্ভিদ আছে তার কোনো হিসেব নেই। একদিকে যেমন ধরুন খুব ছোট ছোট শৈবাল, আবার বিশাল সামুদ্রিক আগাছাও আছে। অন্যদিকে মাছ, ডলফিন, তিমি, আরও কত লক্ষ লক্ষ প্রজাতি, অনেকগুলোর কথা তো আমরা জানিই না। সত্যি ভাবাই যায় না। ভারত মহাসাগরের কথাই ধরুন না, এটা একমাত্র মহাসাগর যার নাম একটা দেশের নামে। তাই তো। আর ভারতের দুপাশে, পশ্চিমে আরব সাগর, পূর্বে বঙ্গোপসাগর, এগুলো কিন্তু ওই ভারত মহাসাগরেরই অংশ। ছবি 2.4-এ দেখা যায়। আচ্ছা, এই মহাসাগরের ভূমিকাটা কিন্তু বেশ মানে দুরকমের, তাই না? একদিকে যেমন জীবন দেয়, আমাদের বর্ষার বৃষ্টি, চাষবাস, খাওয়ার জল সবই তো এই মহাসাগরের জলীয় বাষ্প থেকে আসছে। ঠিক। আবার অন্যদিকে এই মহাসাগরই ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। ঘূর্ণিঝড় বা সুনামি, এগুলোর উৎস তো এটাই।
একদম। সুনামি ব্যাপারটা একটু বলা দরকার। সাধারণত কি হয়, সমুদ্রের অনেক নিচে যখন খুব বড় মাপের ভূমিকম্প হয় বা ধরুন কোনো আগ্নেয়গিরি জেগে ওঠে, হ্যাঁ, তখন হঠাৎ করে অনেকটা জল সরে যায়। হ্যাঁ। এর ফলেই ওই বিশাল ঢেউ তৈরি হয়, মানে সুনামি, যেটা উপকূলে এসে ভয়ঙ্কর ক্ষতি করতে পারে। ২০০৪ সালের সুনামির কথা মনে আছে? কি ভয়াবহ ছিল? হ্যাঁ, বিশেষ করে ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, তামিলনাড়ু, কেরালা এইসব উপকূলে মারাত্মক প্রভাব পড়েছিল। তবে এর পর থেকে কিন্তু পরিস্থিতিটা একটু বদলেছে। এখন অনেক ভালো পূর্ব সতর্কতা ব্যবস্থা বা আর্লি ওয়ার্নিং সিস্টেম তৈরি হয়েছে। যেমন ধরুন ইন্ডিয়ান ওশান সুনামি ওয়ার্নিং সিস্টেম। এটা ভূমিকম্পের খবর পেয়েই খুব তাড়াতাড়ি বিশ্লেষণ করে বলে দিতে পারে সুনামি আসছে কিনা। তাতে কি হয়, উপকূলের মানুষদের সময় মতো নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া যায়। তার মানে বিপদ মোকাবেলার ব্যবস্থাও আছে? হ্যাঁ, এই পুরো ব্যাপারটাই হলো দুর্যোগ ব্যবস্থাপনা বা ডিজাস্টার ম্যানেজমেন্ট। ভারতে এর জন্য ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি আছে, তারা কাজ করে। আচ্ছা, তার মানে বিপদ আছে, আবার সেটা সামলানোর চেষ্টাও চলছে। বেশ, এবার একটু শুকনো জায়গার দিকে তাকাই, হুম মানে মহাদেশগুলো। স্থলভাগ। ওই ছবি 2.3-এর ম্যাপটা দেখলেই তো মহাদেশগুলো বোঝা যায়। কিন্তু একটা প্রশ্ন আছে, হুম মহাদেশ ঠিক কটা? বইতে দেখলাম 4টে, 5টা, 6টা, এমনকি 7টাও বলা যায়। হ্যাঁ, এটা একটা মজার ব্যাপার। যেমন ধরুন উত্তর আর দক্ষিণ আমেরিকা, কেউ কেউ একটাই আমেরিকা ধরেন। আবার ইউরোপ আর এশিয়া, ওটা তো একটাই বিরাট নীলখণ্ড। ওদের একসঙ্গে ইউরেশিয়া বলা কি বেশি ঠিক নয়? কি ব্যাপার বলুন তো? দেখুন, এই যে আলাদা আলাদা সংখ্যা, এটা নির্ভর করে আমরা কিসের ভিত্তিতে ভাগ করছি। যদি শুধু দেখি একটানা বড় স্থলভাগ কোনটা, তাহলে হয়তো আফ্রিকা ইউরেশিয়া একটাই ধরা যায়, উত্তর আর দক্ষিণ আমেরিকাও এক ধরা যায়। ও, তখন সংখ্যাটা কমে 4 হয়ে যায়, মানে আফ্রিকা ইউরেশিয়া, আমেরিকা, অ্যান্টার্কটিকা, অস্ট্রেলিয়া। আচ্ছা। আবার যদি আমরা ইতিহাস বা সংস্কৃতির দিক থেকে দেখি, তখন ইউরোপ আর এশিয়াকে আলাদা ধরা হয়। সবচেয়ে বেশি যেটা চলে, যেটা আমরা সাধারণত ব্যবহার করি, সেটা হলো 7টা মহাদেশের মডেল। 7টা? সেগুলো কি কি? এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অ্যান্টার্কটিকা, ইউরোপ আর অস্ট্রেলিয়া। আচ্ছা, এই 7টাই আমরা বেশি শুনি। হ্যাঁ। আচ্ছা, অলিম্পিকের রিং দেখেছেন তো? 5টা রিং। হ্যাঁ, দেখেছি। ওই 5টা রিং কিন্তু এই 7টার মধ্যে 5টা মহাদেশের প্রতীক, যেখানে মানুষ বাস করে। মানে আফ্রিকা, আমেরিকা, এখানে উত্তর দক্ষিণ এক ধরা হয়, এশিয়া, অস্ট্রেলিয়া আর ইউরোপ। অ্যান্টার্কটিকা বাদ? হ্যাঁ, কারণ ওখানে তো স্থায়ীভাবে মানুষ থাকে না। তাই কটা মহাদেশ, এই প্রশ্নের উত্তরটা নির্ভর করছে আমরা কিভাবে গুনছি তার উপর। তার মানে ভাগটা শুধু প্রকৃতির নয়, কিছুটা মানুষের তৈরিও। বেশ ইন্টারেস্টিং। আচ্ছা, আকারের ব্যাপারটা? বইয়ের 36 পাতায় একটা ছবি আছে, মহাদেশগুলোর সাইজ তুলনা করা হয়েছে। হ্যাঁ, আছে। দেখেই বোঝা যাচ্ছে এশিয়া বিশাল বড়। অন্য অনেকগুলো যোগ করলেও মনে হয় ওর সমান হবে না। ঠিক। এশিয়া শুধু আকারে বড় নয়, জনসংখ্যাও এখানেই সবচেয়ে বেশি। আর অস্ট্রেলিয়া বেশ ছোট লাগছে। হ্যাঁ, ওটা সবচেয়ে ছোট মহাদেশ। আফ্রিকা আর উত্তর আমেরিকার মধ্যে বা ইউরোপ আর দক্ষিণ আমেরিকার মধ্যে আকারের তফাৎটা কিরকম? ছবিটা দেখলে একটা আইডিয়া পাওয়া যায়। হ্যাঁ, এই আকারের তুলনাটা বোঝাটা জরুরি। যেমন ধরুন, অ্যান্টার্কটিকা আকারে কিন্তু বেশ বড়, কিন্তু প্রায় পুরোটাই বরফে ঢাকা। কোনো মানুষ থাকে না, শুধু কিছু রিসার্চ স্টেশন ছাড়া। মহাদেশগুলো তো হলো, কিন্তু এগুলো ছাড়াও তো অনেক ছোট ছোট স্থলভাগ আছে, চারদিকে জল দিয়ে ঘেরা দ্বীপ বলি আমরা যেগুলোকে। ঠিক। পৃথিবীতে নাকি লক্ষ লক্ষ দ্বীপ আছে। হ্যাঁ, লক্ষ লক্ষ। আর এই দ্বীপগুলোর মধ্যে সবচেয়ে বড় কোনটা জানেন? গ্রিনল্যান্ড? একদম। যদিও ওটা রাজনৈতিকভাবে ডেনমার্কের অংশ। আচ্ছা, ভারতের নিজেরও কিন্তু অনেক দ্বীপ আছে। তাই নাকি? কটা? বইয়ের হিসেবে বলছে 1300রও বেশি। বলেন কি? হ্যাঁ, তার মধ্যে দুটো প্রধান দ্বীপপুঞ্জ হল বঙ্গোপসাগরে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, হ্যাঁ। আর আরব সাগরে লাক্ষাদ্বীপ। এগুলো ছবি 2.4-এও দেখানো আছে। আচ্ছা। আর অ্যান্টার্কটিকার কথা যখন উঠলই, ভারতের কিন্তু ওখানে রীতিমতো বিজ্ঞান গবেষণার কেন্দ্র আছে। অ্যান্টার্কটিকায় ভারতের? হ্যাঁ, 1983 সালে প্রথম কেন্দ্র খোলা হয় দক্ষিণ গঙ্গোত্রী। সেটা অবশ্য এখন বরফের তলায় চলে গেছে। এখন মৈত্রী আর ভারতী নামে দুটো স্টেশন চালু আছে।
কি করে ওখানে, মানে কিসের গবেষণা? মূলত জলবায়ু পরিবর্তন, ভূবিজ্ঞান, পরিবেশ এইসব নিয়ে গবেষণা করেন ভারতীয় বিজ্ঞানীরা। আর একটা মজার তথ্য দিই, ওখানে একটা পোস্ট অফিসও আছে। পোস্ট অফিস অ্যান্টার্কটিকায়? হ্যাঁ, সম্ভবত পৃথিবীর সবচেয়ে দক্ষিণের পোস্ট অফিসগুলোর একটা। বাপরে, এটা সত্যি দারুণ খবর। আচ্ছা, তাহলে এতক্ষণ যা আলোচনা হলো সেটা যদি একটু গুছিয়ে নিই। হ্যাঁ, নেওয়া যাক। আমরা দেখলাম পৃথিবীটা মূলত জল আর স্থলে ভাগ করা মহাসাগর আর মহাদেশ। এই মহাসাগরগুলো আসলে একটাই, মানে জুড়ে থাকা জলরাশি, যদিও আমরা সুবিধার জন্য 5টা নাম দিয়েছি। ঠিক। মহাদেশ কটা গুনব তার অনেক রকম পদ্ধতি আছে, তবে 7টা মহাদেশের হিসেবটাই বেশি চলে। হুম। পৃথিবীতে জল আর স্থলের ভাগটা সমান নয়, উত্তরে স্থল বেশি। হ্যাঁ। মহাসাগর একদিকে যেমন জীবনের জন্য খুব জরুরি, মানে বৃষ্টি, জলবায়ু, আবার অন্যদিকে দুর্যোগেরও কারণ হতে পারে, যেমন ঘূর্ণিঝড়, সুনামি। ঠিক। এছাড়া আছে অসংখ্য দ্বীপ। ভারতের নিজেরই আছে আন্দামান নিকোবর, লাক্ষাদ্বীপের মতো গুরুত্বপূর্ণ দ্বীপপুঞ্জ। আর একেবারে দক্ষিণে সেই অ্যান্টার্কটিকাতেও ভারত বিজ্ঞান চর্চা করছে। একদম। আর এই সবকিছুর কেন্দ্রে কিন্তু ওই মহাসাগরগুলোই। ওদের ভূমিকাটা বিশাল। ওদের সুস্থ রাখাটা যে কতটা দরকারি সেটা আমাদের বুঝতে হবে। কারণ আমরা যা করছি, মানে দূষণ বা জলবায়ু পরিবর্তন, সেগুলোর প্রভাব সরাসরি পড়ছে এই সমুদ্রের ওপর। আর যেহেতু সব মহাসাগর এক সূত্রে বাঁধা, তাই এক জায়গার সমস্যা কিন্তু শুধু সেখানেই আটকে থাকে না, ছড়িয়ে পড়ে। তাহলে এই যে আলোচনাটা হলো, এর থেকে আমরা কি শিখলাম? এই যে পৃথিবীর একটা সাধারণ ভূগোলের ধারণা পেলাম, কোথায় জল, কোথায় স্থল, তাদের কি বৈশিষ্ট্য, এটা শুধু বইয়ের পড়া নয়। না, একদমই না। এটা আমাদের বুঝতে সাহায্য করে কেন জলবায়ু বদলাচ্ছে, কেন পৃথিবীর এক এক জায়গায় মানুষের সংস্কৃতি বা ইতিহাস এক এক রকম, জীবজন্তু কোথায় কেমন, বা ধরুন প্রাকৃতিক দুর্যোগ এলে কী করতে হবে। এইসব বড় বিষয়গুলো বোঝার জন্য এই বেসিক জ্ঞানটা দরকার। ঠিক। আর এখানেই একটা প্রশ্ন কিন্তু মনে আসে। আমরা জানলাম সব মহাসাগর জুড়ে আছে, একটাই বিরাট পুকুরের মতো। হ্যাঁ। এই ভাবনাটা কি, এই যে বিশ্বজুড়ে সমস্যাগুলো হচ্ছে, যেমন ধরুন প্লাস্টিক দূষণ বা সমুদ্রে কেমিক্যাল মিশে যাওয়া, যেগুলো এক জায়গা থেকে ভেসে অন্য জায়গায় চলে যায়, এগুলোর প্রতি আমাদের দায়িত্ববোধকে একটু অন্যভাবে দেখতে শেখায়। মানে যখন আমরা বুঝি যে আর্কটিকের বরফ গলার প্রভাব হয়তো ভারত মহাসাগরের তীরের কোনো একটা গ্রামেও পড়তে পারে, তখন আমার সমস্যার অন্যের সমস্যা বলে কি আর কিছু ভাগ করা যায়? প্রশ্নটা সত্যিই ভাবার মতো। আমাদের এই গ্রহের জল, স্থলের বিন্যাস আর তার এত রকম প্রভাব, এই নিয়ে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। এই জ্ঞান ভাগ করে নেওয়ার যাত্রায় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আবার কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে।